আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতির এই সময়টা অদ্ভুত, অস্বস্তিকর এবং একই সঙ্গে গভীরভাবে চিন্তারও। বাইরে থেকে দেখলে মনে হয় বড় একটা পরিবর্তন ঘটে গেছে। ক্ষমতার পালাবদল, নতুন মুখ, নতুন প্রতিশ্রুতি, নতুন ভাষা। কিন্তু একটু গভীরে তাকালে বোঝা যায় এই পরিবর্তনের ভেতরেই লুকিয়ে আছে পুরনো বাস্তবতার পুনরাবৃত্তি। যেন আমরা একটা ঘূর্ণির মধ্যে আছি, চক্রাকারে ঘুরছি, কিন্তু সামনে এগোবার পথ খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটটি হলো বিশ্বাসের সংকট। রাজনৈতিক দলগুলো একে অপরকে বিশ্বাস করে না, রাষ্ট্রকে বিশ্বাস করে না নাগরিক, আর নাগরিকরাও রাজনীতিকে আর আগের মতো আস্থার জায়গা হিসেবে দেখে না। এই অবিশ্বাসের পরিবেশে যে কোনো রাজনৈতিক প্রক্রিয়া, তা নির্বাচন হোক, সংলাপ হোক বা সংস্কার, সবই সন্দেহের চোখে দেখা হয়। ফলে রাজনৈতিক অচল অবস্থা শুধু তৈরি হয় না, বরং তা ক্রমশ প্রাতিষ্ঠানিক রূপ নিতে শুরু করে। বিশ্ববিদ্যালয় ও ছাত্র রাজনীতির সাম্প্রতিক উত্তেজনা এই বৃহত্তর সংকটেরই প্রতিফলন। ক্যাম্পাস এখন কেবল শিক্ষার জায়গা নয়, বরং রাজনৈতিক শক্তির এক পরীক্ষাগার। এখানে যে সংঘর্ষ, যে মেরুকরণ, তা আসলে জাতীয় রাজনীতিরই ক্ষুদ্র সংস্করণ। ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য সংগঠনের মধ্যে বিরোধ এখন মতাদর্শের সীমা ছাড়িয়ে ক্ষমতার প্রশ্নে গিয়ে দাঁড়িয়েছে। কে জায়গা দখল করবে, কে নিয়ন্ত্রণ করবে, এই প্রশ্নগুলোই যেন মুখ্য হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতীকী আধিপত্য। কে পোস্টার লাগাবে, কে মিছিল করবে, কে হলের নিয়ন্ত্রণ নেবে, এসব যেন রাজনীতির নতুন সূচক হয়ে উঠেছে। এখানে একটা বড় পরিবর্তন চোখে পড়ে। রাজনীতির ভাষা বদলে গেছে। একসময় বিতর্ক ছিল, এখন আছে বিরোধিতা। একসময় যুক্তি ছিল, এখন আছে আক্রমণ। ভিন্নমত এখন আর সহনশীলতার সঙ্গে গ্রহণ করা হয় না, বরং সেটিকে প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রবণতাকে আরো তীব্র করেছে। সেখানে যুক্তির চেয়ে শব্দের জোর বেশি, তথ্যের চেয়ে আবেগের প্রভাব বেশি। ফলে রাজনীতি হয়ে উঠছে আরো বেশি আবেগ নির্ভর এবং কম যুক্তি নির্ভর। আইন ও বিচার ব্যবস্থার প্রশ্নটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে অভিযোগটি দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, আইনের অপব্যবহার, তা এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। যে কোনো দল ক্ষমতায় থাকুক না কেন, তারা আইনের একই ধরনের ব্যবহার করছে। ফলে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, এই রাষ্ট্র কি সত্যিই নিরপেক্ষ, নাকি এটি কেবল ক্ষমতাসীনদের হাতিয়ার? যদি আইনকে নিরপেক্ষভাবে প্রয়োগ করা না যায়, তাহলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যায়। একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আসলে কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটি দুর্বল হয়ে পড়েছে এবং নির্বাচন একটা হয়েছে, আবার হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, হলে কারা অংশ নেবে, কারা নিতে পারবে না, ইতিমধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ কি, এই প্রশ্নগুলোর উত্তর এখন খুব একটা স্পষ্ট নয়। আর এই অস্পষ্টতাই রাজনৈতিক অস্থিরতাকে দীর্ঘায়িত করছে। মানুষ সবসময় ভোট দিতে চায়, কিন্তু তারা একই সঙ্গে এটাও নিশ্চিত হতে চায় যে তাদের ভোটের মূল্য আছে। তবে একথা ঠিক যে বহু বছর পরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছে এবং সেই ফলাফলটা তারা পেয়েছে যাকে যেভাবে ভোট দিতে চেয়েছে। কিন্তু নির্বাচনটা যদি আরো আরো ইনক্লুসিভ হতো, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বড় উদাহরণ হতে পারত। আমরা সেটা মিস করেছি, কিন্তু ভবিষ্যতে এখান থেকে আমাদের নিজেদেরকে কিভাবে উত্তরণ ঘটাবো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এবং এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং দৃষ্টিভঙ্গিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন বৈশ্বিক রাজনীতির বাইরে নয়। মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন, এসব বিষয় আন্তর্জাতিক আলোচনার অংশ হয়ে গেছে। ফলে দেশের ভেতরের প্রতিটা পদক্ষেপ এখন বাইরের দৃষ্টি আকর্ষণ করে। এটা একদিকে চাপ তৈরি করে, অন্যদিকে একটা সুযোগও কিন্তু তৈরি করে নিজেদের কাঠামোকে শক্তিশালী করবার। কিন্তু এখানেও একটা ভারসাম্যের প্রশ্ন আছে। বহিরাগত চাপ কতটা গ্রহণযোগ্য আর অভ্যন্তরীণ সিদ্ধান্ত কতটা স্বাধীন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই পরিবর্তনের জন্য প্রস্তুত? আমরা কি আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চাই, নাকি আমরা কেবল ক্ষমতার বিন্যাস বদলাতে চাই কিন্তু আচরণ একই রাখতে চাই? রাজনীতির ইতিহাস বলে ক্ষমতাটা স্থায়ী নয়। আর যারা ক্ষমতায়, কাল তারা নাও থাকতে পারে, কিন্তু ক্ষমতার ব্যবহারই একটি দল বা নেতার প্রকৃত পরিচয় তৈরি করে। যদি সেই ব্যবহার দমন, প্রতিশোধ এবং একচেটিয়াতার উপর ভিত্তি করে হয়, তাহলে তার প্রভাবও
দীর্ঘমেয়াদী হয়। সেটা আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি। এবং রাষ্ট্রের ভিতরে একটা ভয় অবিশ্বাসের সংস্কৃতি তৈরি হয়, আর এই সংস্কৃতি একবার তৈরি হলে তা ভাঙা খুব কঠিন। এই অবস্থার মধ্যেই একটা নতুন প্রজন্ম উঠে আসছে, যারা পুরনো রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে চায়। তারা প্রশ্ন করে, তারা যুক্তি খুঁজে, তারা পরিবর্তন চায়। আবার তারা আমাদেরকে হতাশও করেছে একটা অংশ। কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় বাধা হলো প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামো। এই কাঠামো এতটাই শক্তিশালী যে নতুন চিন্তাকে সহজে জায়গা দিতে চায় না। ফলে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় এই তরুণ প্রজন্ম শেষ পর্যন্ত একই কাঠামোর অংশ হয়ে যায়, যেটিকে তারা এক সময় বদলাতে চেয়েছিল। মিডিয়ার ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা স্বাধীন ও দায়িত্বশীল মিডিয়া সমাজকে সঠিক তথ্য দেয়, মানুষকে সচেতন করে এবং ক্ষমতার উপর নজর রাখে। কিন্তু যদি মিডিয়াও বিভক্ত হয়ে যায়, যদি সেটিও রাজনৈতিক পক্ষের অংশ হয়ে যায়, তাহলে সত্যের জায়গাটি সংকুচিত হয়ে পড়ে। তখন মানুষ বুঝতে পারে না কোনটা তথ্য আর কোনটা প্রপাগান্ডা। এই বিভ্রান্তি শেষ পর্যন্ত গণতন্ত্রকে দুর্বল করে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন একটা জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে দুটো পথ। একটা হলো পুরনো পথে ফিরে যাওয়া, যেখানে রাজনীতি হবে প্রতিশোধের, দমনের এবং বিভাজনের। আরেকটা হলো নতুন পথ তৈরি করা, যেখানে থাকবে সংলাপ, সহনশীলতা এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ। এই দ্বিতীয় পথটি বেছে নেওয়া সহজ নয়। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, নেতৃত্বের দূরদৃষ্টি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের সক্রিয় অংশগ্রহণ। যদি জনগণ সচেতন হয়, যদি তারা তাদের অধিকার নিয়ে প্রশ্ন তোলে, তাহলে পরিবর্তন সম্ভব। না হলে আমরা আবারও ওই একই চক্রে ফিরে যাব। এখানে আরেকটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। রাষ্ট্রের ভেতরে যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, তাদের নিরপেক্ষতা ছাড়া কোনো রাজনৈতিক পরিবর্তন টেকসই হতে পারে না। যদি এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত না থাকে বা না হয়, তাহলে যে কোনো নির্বাচন, যে কোনো সংস্কারই শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তাই কেবল রাজনৈতিক দলগুলোর পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার, যেখানে জবাবদিহি নিশ্চিত হবে এবং ক্ষমতার অপব্যবহার রোধ করা যাবে। আরেকটি বিষয় আমরা প্রায় উপেক্ষা করি, রাজনীতির অর্থনীতি। ক্ষমতা কেবল রাজনৈতিক নিয়ন্ত্রণ নয়, অর্থনৈতিক প্রবাহের উপরও প্রভাব ফেলে। কে সুযোগ পাবে, কে পাবে না, এই প্রশ্নগুলো অর্থনীতির ভেতরেও রাজনীতির প্রভাব তৈরি করে। ফলে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক ন্যায় বিচারও সম্ভব নয়। শেষ পর্যন্ত রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়, এটা মানুষের জীবনকে প্রভাবিত করে। একটা ভুল সিদ্ধান্ত, একটা অন্যায় নীতি, এগুলো মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। তাই রাজনীতিকে যদি দায়িত্বশীল না করা যায়, তাহলে রাষ্ট্রের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে। আর হয়তো এখানেই সবচেয়ে বড় সত্যটি লুকিয়ে আছে। রাষ্ট্র বদলাতে পারে, সরকার বদলাতে পারে, কিন্তু যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলায়, তাহলে প্রকৃত পরিবর্তন কখনোই আসবে না। এবং সেই পরিবর্তন না আসা পর্যন্ত আমরা বারবার একই গল্প শুনব, নতুন নাম, পুরনো কাহিনী। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।